প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেল এর বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি সানজিদা তন্নি। আজ আমরা আলোচনা করব তত্ত্বাবধায়ক সরকারের ফেরা। সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধ উল্লেখ করে সেটি বাতিল করেছে হাইকোর্ট। পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও ফিরিয়ে আনা হচ্ছে। এটি বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গতকাল ঘোষণা দিয়েছেন এই আগামী বছর 2025-এর শেষের দিকে কিংবা 2026-এর প্রথমার্ধে বাংলাদেশের নির্বাচন হতে পারে। এই সব বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আছেন মাহমুদুর রহমান মান্না, আহ্বায়ক নাগরিক ঐক্য, আছেন আইনজীবী সুপ্রিম কোর্টের ব্যারিস্টার রাশনা ইমাম। আপনাদের দুজনকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। মাহমুদুর রহমান মান্না, আপনাকে দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি গতকাল যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, একটা তারিখের আমরা ঘোষণা পেলাম এবং পাশাপাশি তিনি জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় কথা বলেছেন, একটি কমিশনের কথা বলেছেন। এর আগে যতগুলো সংস্কার কমিশন হয়েছে সেগুলো সরকারের বাইরে যারা ছিলেন তারা সংস্কার কমিশনে ছিলেন। এই সংস্কার কমিশনে অন্তর্বর্তী সরকার প্রধান তিনি নিজেই থাকবেন। এই কমিশনকে আপনি কিভাবে দেখছেন এবং এই যে নির্বাচনের তারিখ দেওয়া হলো সেটিকে আপনি কিভাবে দেখছেন? প্রথম একটা কথা বলি, আমি যে বাইরে বসছিলাম ইন্টারভিউ দিচ্ছিলাম, তখন আপনাদের স্টাফ আমাকে বললেন যে আজকে নাকি প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন 30 জুন 2026-এর মধ্যে নির্বাচন হবে। তার মানে এখন অনেক স্পেসিফিক্যালি বলেছেন বিষয়টা। আমি মনে করি যে এমনিতে গতকালকে যখন তিনি জাতির উদ্দেশ্যে যেটা বলেছেন সেটাও অনেক স্পষ্ট ছিল। ওটার মধ্যে মানে এই যে রোড ম্যাপ বলছি না, বাংলা যদি পথ নকশা বলি, এটা পথ নকশা না হলে এটা একটা পথ নির্দেশিকা বলতে পারি, উনি যেটা বলেছিলেন। আর এখন তারিখটাই যদি ইম্পর্টেন্ট হয়, যদিও এই তারিখটা ডিক্লারেশন নয়, বিকজ প্রেস সচিব তার তারিখ দিতে পারে, ওটা ইলেকশন কমিশন দেবে। তারপরে ধারণাটা বোঝা গেল এর মধ্যে। একভাবে বলতে পারেন যে আপনি পথ নকশা পেয়ে গেছেন, সেদিক থেকে ভালো করেছেন। এবং এই নির্বাচন হবার জন্য উনি দুটো, আমি ঠিক শর্ত বলবো না, কিন্তু পালনীয় বিষয় যেটা তাদের দায়িত্বের মধ্যে সেটা বলেছেন। একটা বলেছেন যে ফ্রেশ ভোটার লিস্ট করতে হবে। অনেক অ্যানোমালি তো আছেই, আগেও ছিল, আর অনেকগুলো দিন পার হয়ে গেছে, এর মধ্যে ফ্রেশ করে করতে হবে, যেহেতু গত নির্বাচনের ভোটার লিস্টটা গ্রহণযোগ্য নয়। এটা করতে 6 থেকে 9 মাসের মতো সময় লাগবে উনি বলেছেন। আর তারপরে যে নির্বাচনে আপনি যাবেন তার জন্যে ওই 9-6 মার্কা না, একটা মিনিংফুল কোয়ালিটি ভোট করতে হবে। এবং সেই কোয়ালিটি ভোট করবার জন্য আবার শর্ত হচ্ছে আপনি যে চেঞ্জগুলো করবেন, সংস্কারগুলো করবেন, এটা সবার বোধগম্য হতে হবে, তাদের হৃদয়গ্রাহ্য হতে হবে এবং এই ব্যাপারে তাদের ঐকমত্য থাকতে হবে। এই ঐকমত্যটা এমনি এমনি তার হবে না, এটার জন্য আপনার একটা এক্সারসাইজ লাগবে। এবং সেটার জন্যে উনি যখন, মানে আমি কিন্তু আগে চিন্তিত ছিলাম, বাংলাদেশ খুবই বিভাজিত, তো একেবারে নর্থ পোল সাউথ পোল একটা ওপিনিয়ন আছে। কেউ হয়তো বলবে ইসলামিক কনস্টিটিউশন চাই, কেউ বলবে সেকুলার কনস্টিটিউশন চাই, কেউ বলবে রাষ্ট্রধর্ম থাকুক, কেউ বলবে রাষ্ট্রধর্ম থাকতে পারবে না, মানে নানা দিক আছে। এমনিতে তো বেশ কিছু বিতর্ক সামনে এসছে। এগুলোর সবকে অ্যাসিমিলেট করে এক জায়গায় নিয়ে এসে জাতির ঐকমত্য নিয়ে তার ভিত্তিতে কনস্টিটিউশন করা বা অ্যামেন্ডমেন্ট করা, বা আপনি এই মানে এটা কমিশনকে ওই অ্যাক্টিভ জায়গায় নিয়ে যাওয়া যাতে তার সংস্কারটা করতে পারে, খুব ডিফিকাল্ট মনে করি আমি। এখন পর্যন্ত ডিফিকাল্ট মনে করি। ডক্টর ইউনূস একভাবে একটা ফাদার ফিগার তো ছিলেন, কিন্তু তারপরেও এই কাজের ব্যাপারে উনি নিজেই বলেছেন যে রাজনৈতিক দলগুলো যদি না মানে তো কী করবো, আমি ইলেকশন দিয়ে চলে যাব। বিএনপি এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন যে তারা সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছিল, সেটি তারা পায়নি এবং তারা সন্তুষ্ট না। তারা মনে করছে তারা নির্বাচন থেকে দূরে সরে গেল। এটা হয়তো তারা গতকাল বলেছেন, কিন্তু আজকেও যদি তারা এই কথা বলেন তাহলে আমি বলবো যে মানে তাহলে তো তড়িঘড়ি করে ধর থাকতা বার পেরিক পার্কে ইলেকশন করার তো ব্যাপার না। ইলেকশনটাকে আমি আবার বলি সবার কাছে গ্রহণযোগ্য হতে হবে। মানে একটা ইলেকশন হবে যে ইলেকশনটা সবাই মানবে, সেই ইলেকশনের রেজাল্টের উপরে দাঁড়িয়ে এই যে স্বৈরাচার থেকে আপনি গণতন্ত্র বিনির্মাণ করবেন, সেই বিনির্মাণের সিঁড়িটা পেতে পারেন, সেরকম নির্বাচন হতে হবে। তো সেটার জন্য সময় তো কিছু লাগতেই পারে। এমনিতে যদি এই ছাত্র গণঅভ্যুত্থানটা না হতো আপনাকে তো 4 বছর অপেক্ষা করতে হতো, এইটা আপনি 2 বছর অপেক্ষা করলে একদম মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে, সেরকম তারা। অতএব আমি মনে করি যে ওনারা আজকে বিশেষ করে যখন 30 জুন পর্যন্ত একটা ডেডলাইন বলেছেন তার প্রেস সচিব, এটাকে ধরে ওই রকম জায়গায় হয়তো অবস্থানে থাকবেন না। এবং
এই কাজটা যাতে সাকসেসফুলি করতে পারে, মানে ঐকমত্যটা গড়ে তোলা যায়, এবং যতখানি আপনি পারলেন ততখানি নেবেন, যা ঐকমত্য হলো না সেটা ছেড়ে দেবেন, যেটা সম্ভাবনা আছে সেটা জন্য কিছু দিয়ে এক্সারসাইজ করবেন। একটা প্রচেষ্টা থাকবে যাতে আমরা জাতিগতভাবে ঐক্যবদ্ধভাবে এই সংস্কারটা করে নির্বাচনটা করে গণতন্ত্রের পথে পা বাড়াতে পারি। সেদিক থেকে আমার মনে হয়েছে তার এই উদ্যোগটা ভালো। চমৎকার। আমি ফিরবো আপনার কাছে। ব্যারিস্টার রাশনা ইমাম, আপনার কাছে জানতে চাই, সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে কথা বলছিলাম। আজকে পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরছে, একই সঙ্গে সংবিধানে গণভোট বিধান ফিরছে, এমনটি হাইকোর্ট বলেছে। এই যে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিকভাবে বাতিল করা হলো, এখানে কি কি বাতিল করা হলো সেটি আমরা জানতে চাই, এবং পাশাপাশি এই পঞ্চদশ সংশোধনী কিভাবে এসেছিল সেটিও যদি আপনি একটু টাচ করে যান। জি, ধন্যবাদ। প্রথমে আমার মনে হয় সেখান থেকে শুরু করাটাই উচিত হবে। সেটা হচ্ছে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারটা আসলো কিভাবে আমাদের সংবিধানে। এটা এসেছিল ত্রয়োদশ বা 13th অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1996-এ, এবং তখন কিন্তু এসেছিল আওয়ামী লীগের দাবিতেই প্রাইমারিলি। কিন্তু এ ব্যাপারে একটা রাজনৈতিক ঐক্যমত গড়ে উঠেছিল বলেই এই ব্যবস্থাটা আমাদের সংবিধানে ঢোকানো হয়, এটা 96-এ। কিন্তু তারপরে আমরা দেখতে পেলাম যে আওয়ামী লীগ এই ব্যবস্থার অধীনে কিন্তু দুটো নির্বাচন হয়েছে, এবং সোফার এজ বাংলাদেশ গোজ দুটো নির্বাচনই কিন্তু সুষ্ঠু হয়েছে, অবাধ হয়েছে এবং গ্রহণযোগ্য হয়েছে। কিন্তু তারপরে আমরা যেটা দেখতে পেলাম যে আওয়ামী লীগ সরকার আসার পরেই প্রথমেই বিচার বিভাগের মাধ্যমে ওই ত্রয়োদশ সংশোধনী সেটাকে অবৈধ ঘোষণা করা হলো। এটা আই বিলিভ 2011 সালে। সো সেটাতে যেটা হচ্ছে, অবৈধ ঘোষণার সাথে সাথে কিন্তু 13th অ্যামেন্ডমেন্ট বাতিল হয়ে যায়। কিন্তু সেই রায়টা যে আপিল বিভাগ দিয়েছিল সেখানে একটা কথা বলেছিল যে এরপরে বাকি দুটো ইলেকশন এই ব্যবস্থার অধীনে হতে পারে, মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে হতে পারে। সেই কারণে আমরা যেটা দেখলাম যে তড়িঘড়ি করে কিছুদিনের মধ্যেই তখন পঞ্চদশ সংশোধনীটা দিয়ে একেবারে বাতিল করে দেয়া হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 2011 সাল 30 জুন, এক্স্যাক্টলি 30 জুন 2011 সাল। তো আমি তো আইনাঙ্গনের মানুষ, এই পার্সপেক্টিভ থেকে আমি বলবো আমাদের সংবিধানে অনুচ্ছেদ 142-এ যে ক্ষমতাটা দেয়া আছে সংবিধান সংশোধন করার, এই ক্ষমতাটার অপব্যবহারের দিস ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য ওয়ার্স্ট এক্সাম্পলস। কারণ এই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে কিন্তু আমাদের সংবিধানের পুরো ক্যারেক্টারটাকে বদলে দেওয়া হয়েছে। কিছু আমরা বুঝতে পারছি, মানে পরোক্ষ কিছু আছে, কিন্তু ইনডিরেক্টও অনেক ইমপ্লিকেশনস আছে যেটা এখনো আমরা হয়তো বুঝেও উঠতে পারিনি। সো এই পঞ্চদশ সংশোধনীটা পুরোপুরি না হলেও বেশ কিছু দূর বাতিল হওয়াটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল। আমরা বুঝতে পারতেছি, যেগুলো বুঝতে পারছি তার মধ্যে তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হচ্ছে একটা, যেটা পুরোপুরি আমাদের গণতন্ত্রকে অনেক ধাপ পিছিয়ে দিয়েছিল। কারণ আপনি দেখতে পাচ্ছেন যে দলীয় সরকারের অধীনে কি হতে পারে সেটা তো আমরা গত 15 বছর দেখেছি। 3টা ইলেকশন আমরা দেখেছি যেটা কারো চোখেই গ্রহণযোগ্য ছিল না, সেটা দেশে বলেন বিদেশে বলেন। সো এখন এটা একটা, আপনি যে বলছেন কি কি জিনিস বাতিল হয়েছে, কয়েকটা যে আমি পত্রপত্রিকায় এবং টিভিতে দেখলাম, তার মধ্যে একটা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হয়েছে, এটা প্রথম। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে গণভোটের যে একটা বিধান ছিল আমাদের সংবিধানে অনুচ্ছেদ 142, সেটাকে ফিরিয়ে আনা হয়েছে যে বিশেষ কিছু সাংবিধানিক সংশোধনের ক্ষেত্রে গণভোট প্রয়োজন হবে, যেটাও আমার মনে হয় একটা গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ গণতন্ত্রের অর্থই হচ্ছে আমাদের জনগণের অংশগ্রহণ এনশোর নিশ্চিত করতে হবে সাংবিধানিক সংশোধনের ক্ষেত্রেও। সো গণভোটের মাধ্যমে যেটা আগে করা হতো, সো সেটাকে রেস্টোর করা হয়েছে বিশেষ কিছু সাংবিধানিক সংশোধনের জন্য। তারপরে আরেকটা হচ্ছে 7B, এটা অত্যন্ত ইন্টারেস্টিং। সেটা হচ্ছে আর্টিকেল 7B যেটা আমাদের সংবিধানের, ওখানে কি বলা হয়েছে, ওখানে সংবিধানের বেশ কিছু জিনিসকে বলেছে যে এটা কখনো সংশোধন করা যাবে না। তার অর্থ তার মধ্যে কিন্তু একটা পড়ছে যে জাতির পিতা হিসেবে কাকে স্বীকৃতি দেয়া হচ্ছে। শেখ মুজিব ওনাকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছিল, এটা হচ্ছে আর্টিকেল 4-এর কতে, এটা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। তো এটাও ওই বিধানগুলোর মধ্যে পড়ে যাচ্ছে যেগুলো ধরা যাবে না কখনোই। তো এটা তো লিগালি দেখতে গেলে এটা সম্ভব নয়, কারণ কোনো পার্লামেন্টই তার সাকসেসর বা পরবর্তী পার্লামেন্টকে বাইন্ড করতে পারে না যে সে কি করবে কি করবে না, এটা ডিকটেট করতে পারে না।
অ্যান্ড তাছাড়া হচ্ছে গিয়ে এই যে এই সব কিছুকে প্রায় বলতে গেলে ধর্মগ্রন্থ করে ফেলা হলো, যেটা একেবারে চ্যালেঞ্জ করা যাবে না। সো এই যে আর্টিকেলটা 7B যেটা ডিক্লেয়ার করছে যে কিছু জিনিস বাতিল করা যাবে না, সেটাকেও কিন্তু আজকে বাতিল করা হয়েছে। সো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল ছিল। এবং বেশ কিছু জিনিস পার্লামেন্টের কাছে, পরবর্তী যে নির্বাচিত পার্লামেন্ট আসবে তাদের কাছে রেখে দেওয়া হয়েছে, যে সেই পার্লামেন্ট এসে সিদ্ধান্ত নেবে জনগণের অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই তো আসবে পার্লামেন্ট, তারা সিদ্ধান্ত নেবে বাকি জিনিসগুলো যেটা পঞ্চদশ সংশোধনীতে ছিল। আপনি যেটা বললেন যে কিছু দূর বাতিল করা হয়েছে, তার মধ্যে এই কয়েকটা প্রভিশন আছে, বাকিগুলো হয়তো ধরা হয়নি। এ বিষয়ে আমি কথা বলার জন্য আপনার কাছে ফিরবো। জি জনাব মান্না, আপনার কাছে জানতে চাই, নির্বাচন নিয়ে আমরা কথা বলছিলাম, নির্বাচনে কারা অংশগ্রহণ করবে সেটি নিয়েও আমাদের মধ্যে এক ধরনের আলোচনা রয়েছে। আপনি দুবার ডাকসুর ভিসি ছিলেন এবং এর বাইরে আপনি 1991 সাল থেকে অ্যাক্টিভলি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ এই সামনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে? ওই প্রশ্নটা বলি তার আগে একটু বলে দিই, সেটা হচ্ছে যে এই আর্টিকেল 15 অ্যামেন্ডমেন্ট বাতিলের কথা যেটা বলা হলো, এখানে আর্টিকেল 7A-B দুটো আছে। এতে আছে আপনার আপনি ক্ষমতা পরিবর্তন করবার জন্যে যা যা করছেন কোনো কিছুই বৈধ হবে না, সেটা একটা ট্রিজন হতে পারে, ওইটা বাতিল হয়েছে। তারপর 7B-তে যেটা আছে তার মধ্যে যেমন ধরেন জাতির পিতা বদলে ফেলবেন এটা বলা হচ্ছে না, ওখানে জাতির পিতার প্রতিকৃতির কথা বলা হচ্ছে, এটা বলা হচ্ছে। এবং কিন্তু সবচেয়ে বড় জিনিস হয়েছে কি, ধরেন কনস্টিটিউশন অ্যামেন্ড না করে তো আপনি ডেমোক্রেসি আনতে পারবেন না, ভোটও করতে পারবেন না, কিন্তু আর্টিকেল 7A 7B থাকলে আপনি কনস্টিটিউশন টাচই করতে পারেন না। এখন যে আপনি এই কনস্টিটিউশন কমিশন করেছেন, সেই কমিশন যে ওটা হাত দিলেও কিন্তু এটা একটা রাষ্ট্রদ্রোহিতা বলে গণ্য হতে পারে, যেহেতু আপনি কনস্টিটিউশন তো রেখেছেন। এই কারণে এইটাকে এখন এইভাবে বাতিল করার ফলে আপনার দরজাটা খুলে দেওয়া হলো যে আপনি সব ধরনের অ্যামেন্ডমেন্ট করতে পারবেন, অতখানি সব ক্ষমতা, যেহেতু পার্লামেন্ট সুপ্রিম, তার হাতে সেইটা দেওয়া হয়েছে। লক্ষ্যটা হচ্ছে, আমি এরকম মনে করি যে পরিপূর্ণভাবে একটা গণতন্ত্রের চর্চা করবার জন্যে নির্বাচন ব্যবস্থা, সংবিধানের মধ্যে যদি স্বৈরতান্ত্রিক কোনো ব্যবস্থা থাকে অথবা স্বৈরতন্ত্র কামব্যাক করবার কোনো সুযোগ থাকে, এই সবগুলো বন্ধ করে দেওয়া। এখন এটার কন্টেস্টে আমি আপনার পরের প্রশ্নের জবাব দিই। আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না, সাধারণভাবে যদি বলেন এখন পর্যন্ত পারবে, সাধারণভাবে যদি বলেন এখন পর্যন্ত পারবে, কিন্তু এর মধ্যে কয়েকটা ঘটনা ঘটেছে যেগুলো থেকে আপনি কিছুতেই নজর অন্যদিকে নিতে পারবেন না। তার মধ্যে একটা হচ্ছে, ধরেন তারা এই দেশ থেকে পালিয়ে গেছে, বিদেশে গিয়ে আশ্রয় নিয়ে যা করছে সম্পূর্ণভাবে একটা দেশদ্রোহিতা, এটা একটা বিচার হতে পারে। গুম কমিশন একটা তদন্ত করেছে, হোয়াইট তদন্ত করবার পরে প্রধান উপদেষ্টা নিজে বলছেন কত যে নৃশংস হতে পারে মানুষ, এই গুম কমিশন কি বলে তাদের তদন্তের মধ্যে থেকে সেটা বেরিয়ে এসছে। এবং এই কাজের মেইন পার্সন, প্রাইম মুভার বলেন, যাই বলেন, হুকুমদাতা হচ্ছেন শেখ হাসিনা। মানবতা বিরোধী এত বড় অপরাধ যিনি করেছেন, উনি বহাল তবিয়তে থাকবেন, ওনার দল নির্বাচন করবে, এটা তো হতে পারে না। তাছাড়াও প্রকাশ্যে যেরকম নির্দেশ দিয়ে দিয়ে গুলি করে যতগুলো মানুষ মেরেছেন, এগুলোর তো একটা বিচার হতে হবে। এখানে একটা দ্বিধা তৈরি হয়েছে, যেমন বিএনপি একটি বড় দল, তারা বলছে যে সকলের অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই। এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে তারাও অনেক ধরনের তোড়জোড় করছে। সবকিছু মিলিয়ে কি ঘটছে বাংলাদেশের রাজনীতি? কথা হচ্ছে কি, আপনি বড় দল ছোট দল দিয়ে তো সত্য ডিসাইড করতে পারবেন না। সত্যটা সবসময় আয়তন বলেন, শক্তি বলেন, কলেবর বলেন, তা নিরপেক্ষ। যা সত্য তা সত্যই। সব লোকও যদি বলে যে পৃথিবী সূর্যের চতুর্দিকে ঘোরে, সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে, সেটা তো আর সত্য হয়নি। তো এইখানেও বিএনপি বড় দল বলে যদি বলে তাইলেই এটা সত্যি হয়ে যাবে, এরকম না। এইখানে বরঞ্চ বলেন গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল বলেছিলেন আমাদের আওয়ামী লীগ ব্যান্ড করার কোনো ইচ্ছা নাই। কেন বললেন উনি? আজকে যে পরিস্থিতি আছে, উনি কি বলবেন না আওয়ামী লীগ ব্যান্ড করা যাবে না? কিংবা আইন উপদেষ্টা বলেছিলেন আওয়ামী লীগের এত বড় বড় অবদান আছে, তাদেরকে আমরা এরকম কোনো কিছু করতে চাই না। আবার তখন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার সাখাওয়াত, উনি বলেছিলেন না তাদের তো সভা সমিতি মিছিল করতে আমরা মানা করছি না, কিন্তু মানা করেছেন, করতে দেননি। এখন পাবলিক সেন্টিমেন্টটা দেখতে হয়। আওয়ামী লীগ যে অত্যাচার, যে নির্যাতন, যে লুটপাট করেছে, আপনি ইকোনমিক্সের টাস্ক ফোর্সের রিপোর্টটা দেখেন,
এইটা মানে একটা বিভৎস চিত্র, দেশটা খোকলা করে ফেলেছে তারা। এগুলোর কোনো বিচার ছাড়া ভোটে চলে যাবেন আপনি, এবং তাদেরকেও ভোট করতে বলবেন। তারা বিশাল টাকা পয়সা দিয়ে, উনি নিজে বলেছেন উপদেষ্টা, যে তাদের এত টাকা আছে, দেশে বিদেশে থেকে তারা এটার বিরুদ্ধে, এই যে অভ্যুত্থানটা হয়েছে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে, আন্দোলন করার কথা বলছে। বুকের মধ্যে মোদি কী বলে, ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করে তোমাকে বুকে বাড়ি দিতে পারবে না, গুলি করতে পারবে না, কত নীচ কায়দা তারা নিয়েছে। এগুলোকে আপনি যদি অ্যালাউ করেন, এটা কিন্তু ডেমোক্রেসি। ডেমোক্রেসি মানে যাচ্ছে তাই নয়। ডেমোক্রেসি মানে ডেফিনেটলি আপনার রাইট আছে, মানে বাঘ, ব্যক্তি, সংগঠন, মুদ্রণ, প্রকাশন সব কিছু আপনি করতে পারবেন, কিন্তু এমন কিছু করতে পারবেন না যাতে অন্যের উপর আপনি এনক্রোচ করেন। সেটা আপনাকে নিশ্চয়ই আইন বাধা দেবে, গণতন্ত্র বাধা দেবে। সেই অর্থে আমি মনে করি যে এগুলোর বিচার হতে হবে। এই বিচারের ভিত্তিতে আদালতই বলতে পারবে, আইনই বলবে যে তারা নির্বাচন করতে পারে কি পারে না। ওইখানে একটা বড় প্রশ্ন আসে যে ওই বিচার করতে গিয়ে কি শেষ পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া দেরি হবে। আমি সেই ভিতরে এখন তুলতে চাচ্ছি না, কিন্তু ডেফিনেটলি এই পয়েন্ট কোনো কোনো মুহূর্তে তুলছে। জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে জানতে চাই, যে বিষয়ে আমরা ছিলাম পঞ্চদশ সংশোধনী সংস্কার, আপনি অনেকগুলো বিষয় বলেছেন যে এই সংস্কারগুলো আসছে, এর বাইরে আর কি কি এসেছে? যতগুলো দেখেছি তার মধ্যে এগুলোই, যে একটা তো হচ্ছে গণভোট, আরেকটা যেটা বললাম তত্ত্বাবধায়ক সরকার, আর্টিকেল 7A যেটা বললেন আমার সহবক্তা, আর্টিকেল 7B, এই চারটার কথাই এসেছে। এবং বিশেষ করে আমি দেখলাম যে আর্টিকেল 4 ক, যেখানে ওই জাতির পিতার পোর্ট্রেট ঝোলানোর কথা আছে, সেটা ধরেনি কোর্ট, সেটাকে বাতিল করেনি, বরঞ্চ বলেছে যে পরবর্তী পার্লামেন্টের কাছে ওটা রেখে দিল, যে তারা বিবেচনা করে জনগণের মতামত অনুযায়ী কাজটা করবে। সো এগুলোই মোটামুটি এসেছে। আর আরেকটা হচ্ছে মনে হয় 44-2 ধারা, উপধারা 2, ধারা 44, সেটাও বাতিল করা হয়েছে, যেখানে সুপ্রিম কোর্টের ক্ষমতা লোকাল কোর্ট বা সাবঅর্ডিনেট জুডিশিয়ারিকে কিছু দূর দেওয়ার একটা প্রভিশন ছিল। সো সেটাকেও বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু জিনিস তো এখানেই শেষ নয়, কারণ এটা তো মহামান্য হাইকোর্ট বিভাগ ছিল, এরপরে আপনি জানেন যে আপিল বিভাগ আছে। সো এটা দেখার বিষয় যে আপিল বিভাগ এই রায়টাকে কিভাবে দেখে। তাছাড়া রায়ের পূর্ণাঙ্গ কপি তো আমরা এখনো হাতে পাইনি। কিন্তু এখানে আরেকটা জিনিস আমি উল্লেখ করব, যে ত্রয়োদশ সংশোধনী, যেটা 13th অ্যামেন্ডমেন্ট, যেটার মাধ্যমে ঢোকানো হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ওটা কিন্তু বাতিল করেছিল অ্যাপেলেট ডিভিশন, এবং সেখান থেকে উৎপত্তি একটা সিভিল রিভিউ পিটিশন এখনো আমাদের আপিল বিভাগের সামনে পেন্ডিং রয়েছে। তো ওটা যতদিন পর্যন্ত নিষ্পত্তি না হয় ততদিন পর্যন্ত কিন্তু রিভাইভাল হতে পারবে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার। সো ওটারও নিষ্পত্তির জন্য আমাদের এখন অপেক্ষা করতে হবে। জটিলতা ঠিক বলবো না, আইনগত প্রসেস রয়েছে, যেটা বাতিল হবে কিনা আমরা তো জানি না, হলে তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পরবর্তী রাজনৈতিক দল এসে কি করতে পারে সেই সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো। আমি একটু আপনার কাছে জানতে চাই, এই যে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসছে, আমরা ধরলাম একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হলো, এবং নির্বাচনের পরে কি হয় আমরা দেখেছি যে সংসদে কখনোই দুইটি দল একসঙ্গে বসে না। একটি দল আসলে অন্য দল হচ্ছে সংসদ বর্জন করে, বিজয়ী দল ক্ষমতা কুক্ষিগত করে। এগুলো বাংলাদেশের রাজনীতিতে একটা চলমান ঘটনা। এই জায়গাগুলো থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি? ওইটার সাথে আমি যে বিষয়টা বলছেন তার খুব রিলেশন তো নেই। এটা আজকে কোনো একটা অনুষ্ঠান ছিল বিএনপির, যেখানে তারেক রহমান সাহেব ভার্চুয়ালি এসেছিলেন, এবং সেইখানে আমির খসরু মোহাম্মদ চৌধুরী বক্তৃতায় বলেছেন যে সংস্কার করলে সবার আগে সংস্কার করতে হবে নেতাদের, রাজনৈতিক দলের, রাজনীতির। কথাটা আমার কাছে খুব প্রণিধানযোগ্য মনে হয়। কেন? ধরেন আমরা এখন পর্যন্ত যে সিস্টেমের মধ্যে আছি, এই সিস্টেমে যদি ভোট হয় এবং কথার কথা একটা দল পাওয়ারে গেল উইথ 2/3 মেজরিটি, যা ইচ্ছা তাই করতে পারবে, তখন সব সংস্কার উল্টে দিতে পারবে, আপনি তো কিছু করতে পারবেন না। এখানে কোনো লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডার ইলেকশন হচ্ছে এরকম তো বলা হচ্ছে না। কোনো যে আমরা সব প্রমিসরি নোটের মতো দিয়েছি, অঙ্গীকার করেছি, আমরা যাবার পরে এই বিষয়গুলো মানতে বাধ্য থাকবো, যেটা জনগণের কাছে জবাবদিহি করতে হবে, এগুলো নাই। ফলে ওইটার ওরকম করে কোনো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। তবে এটা আমি মনে করি যে ধরেন এটা একটা বিশাল অভ্যুত্থান রয়েছে। মানে আমি মাঝে মাঝে এরকম বিবেচনা করি, অনেক তো দেখলাম এ পর্যন্ত, পড়লামও, এরকম অকাতরে মানুষ জীবন দিতে পারে এরকম ঘটনা কিন্তু খুব কম আমাদের দেশে। ধরেন আপনি যদি আসাদের, মানে ওই 91 সালে, না 69-এর আসাদ,
কিংবা ধরেন 91 নূর হোসেনকে দেখেন, ওর চাইতে এগুলো আবু সাইদ কিংবা মুক্ত আরও গ্লোরিফাইড। ওদেরকে ছোট করছি না, কিন্তু আমি বলছি যেই চেতনা নিয়ে করলো। এবং শেখ হাসিনা আপনার আর্মি চিফকে ডেকে বলেছেন, এয়ারফোর্স চিফকে বলেছেন গুলি করতে থাকো র্যান্ডম, যত বারো মানুষ মর, আমি ক্ষমতায় থাকবো। তারা বলেছে কিভাবে একটা মারলে 4টা উঠে দাঁড়িয়ে যায়। এটা কিন্তু সোজা কথা নয়। আমি একটু সময় নিচ্ছি আপনার কাছ থেকে। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্টে আমরা চ্যানেল আইয়ের অনলাইনে রয়েছি, আপনারা আমাদের সঙ্গে চ্যানেল আইয়ের ফেসবুক এবং ইউটিউবে যুক্ত থাকুন। বলছিলেন মানে এই যে তারা এরকম করে দাঁড়িয়ে গেল, যে চেতনা যে জায়গাটা আসলো, এটাই প্রোটেকশন দিতে পারে। মানে ধরেন এরকম করে কি, আমি যদি আপনাকে বলি আগামীকালকে কিন্তু আমেরিকাতে মার্শাল ল হবে, আপনি আমার কাছে ফালতু লোক মনে করবেন, আমেরিকাতে আবার মার্শাল হতে পারে কি। ইভেন যদি ইন্ডিয়ার কথাও বলি যে ইন্ডিয়াতে মার্শাল ল হবে, তাও বিশ্বাস করতে পারবে না। ওইখানে গণতন্ত্র ইনস্টিটিউশন ওয়াইজ, মানুষের চেতনা ওয়াইজ এমন একটা জায়গায় আসছে যে ওইখানে গণতান্ত্রিকভাবে বিহেভ করতে হবে। এখন আপনার প্রিয়াঙ্কা গান্ধী বা তার ভাই যেইভাবে মোদিকে গালাগালি করছে, সমালোচনা করছে, তার চুপচাপ বসে শুনতেই হচ্ছে। কেউ ধমক দিচ্ছে না, পেছন থেকে জুতা স্যান্ডেল দেখায় না, এরকম নাই। বিকজ একটা কালচার হয়েছে ওরকম করে। আমাদের এখানে তো ডেমোক্রেসি ওই প্র্যাকটিসে যেতে পারি নাই। যাও যেত সেটা শুরুতেই বাকশাল করে এইটা করে ওইটা করে ধ্বংস করে দিয়েছেন। এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। তবে চেক অ্যান্ড ব্যালেন্স হিসেবে কতগুলো জিনিস করা যেতে পারে কি, ধরেন যেমন ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার করতে হবে। এই যে কনস্টিটিউশনটা প্রধানমন্ত্রীকে লাইক জার আর মোগল এম্পায়ার এরকম একটা পাওয়ারফুল করেছে, এইটাকে যদি আপনি কার্টেল করে তাকে সাবমিসিভ করতে পারেন, আনসারেবল টু দি পার্লামেন্ট অর যে কোনো ফরম্যাট আপনি দাঁড় করেন, তার মধ্যে করতে পারেন প্রধানমন্ত্রী এবং গভর্নমেন্টকে, তাহলে হয়তো এগুলো কমবে। দ্যাট ইউ হ্যাভ টু বিহেভ, এটা বোঝাতে হবে। একদিনে হবে না, কিন্তু আমি মনে করি প্রক্রিয়াগতভাবে সময় গেলে এটা একসময় অ্যাচিভ করতে পারবো আমরা। অ্যাকাউন্টেবিলিটি, দায়বদ্ধতার জায়গাটাকে গুরুত্ব দিচ্ছেন। অনেক ধন্যবাদ ব্যারিস্টার রাসনা ইমাম। আপনার কাছে জানতে চাই, জনাব মাহমুদুর রহমান মান্না যেটি বললেন, সেখানে একটা ভারতের কথা, দিল্লির কথা উঠে আসলো। আমার হঠাৎ মনে পড়লো, গতকাল মোদির ফেসবুক স্ট্যাটাস নিশ্চয়ই আপনি দেখেছেন। জি, আপনার কি মনে হয় এই কথাগুলো কি আমাদের স্বাধীনতা, আমাদের বিজয়কে গৌরবান্বিত করে নাকি গৌরবান্বিত করে না, অন্য পথে প্রবাহিত করে? আমি বিষয়টাকে একটু মডারেটভাবে দেখতে চাই। আমি জানি এটা অনেকের এবং বেশ কিছু দূর আমার নিজেরও সেন্টিমেন্টসে আঘাত পৌঁছেছে এই পোস্টটা দেখে। কারণ এখানে কোনো উল্লেখও ছিল না যে এটা বাংলাদেশের বিজয় দিবস। তো কিন্তু যেভাবে তীব্র নিন্দা জানানো হয়েছে, আমার মনে হয় অ্যাপ্রোচটা একটু ভিন্ন হওয়া উচিত গিভেন সময়টা। কারণ আপনি দেখবেন যে আমরা কিন্তু এখন দুটো দেশই মোটামুটি চেষ্টা করা শুরু করেছে একটা সুসম্পর্ক গড়ে তোলার, যেটা অত্যন্ত স্ট্রেইনড এবং টেনশনস এই লাস্ট কয়েক মাস আমরা দেখেছি। এবং তার জন্য বেশ কিছু দূর ভারত রেসপন্সিবল, কারণ ওনারা যে একটা অপপ্রচারের ঝড় তুলেছিল সেটা তো আমরা সবাই নিজের জায়গা থেকে কাউন্টার করার চেষ্টা করেছি। তো টাইমিংটা যেহেতু খুব সেন্সিটিভ, এটা আমাদের বিজয় দিবস, অবভিয়াসলি এরকম এটা আনওয়ারেন্টেড ছিল, একটা অযাচিত পোস্ট ছিল। আমি জানি না এটা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছে কিনা বাংলাদেশকে ছোট করার জন্য, বাট আই থিঙ্ক সময় এসে গেছে যে আমরা একটু মানে দুটো দেশই, ভারত এবং বাংলাদেশ, একটু ধৈর্যের সাথে এই সুসম্পর্কটা গড়ে তোলার চেষ্টা করুক, যে একটু চিন্তা ভাবনা করে বক্তব্য দেওয়ার সময় এসে গেছে, যে রিঅ্যাক্টিভ না হয় যে একটা পোস্ট গেল আমি সাথে সাথে তীব্র নিন্দা জানানো শুরু করব, যেটা ডেফিনেটলি উদ্দেশ্য প্রণোদিতভাবে হবে। আমি বুঝতে পারছি ভারত যে অপপ্রচারটা করেছে তাতে আমরা খুবই সংক্ষুব্ধ, আমরা সবাই সংক্ষুব্ধ। আমি বিভিন্ন প্ল্যাটফর্মে বলেছি, আপনি সেটা জানেন, যেটা একেবারে আনওয়ারেন্টেড ছিল তাদের অপপ্রচার, এবং ভুয়া তথ্য জেনে ফ্যাক্ট ভেরিফাই না করে ভারতের যে প্রায় 49টা মিডিয়া আউটলেট যেভাবে ছড়িয়েছে ডিসইনফরমেশন, বাংলাদেশে পারসিকিউশন হচ্ছে মাইনরিটিদের, তো সেগুলো নিয়ে আমরা খুবই সংক্ষুব্ধ ছিলাম। কিন্তু আমার মনে হয় এখন সময়টা চলে এসেছে, কারণ আমাদেরও ভারতকে দরকার, ভারতেরও আমাদেরকে দরকার, এবং এই সম্পর্কটা আজকের না, আমাদের ঐতিহাসিক বলেন, ভাষাগতভাবে, কালচারালি, সবভাবে আমরা কানেক্টেড, ব্যবসায়িকভাবে, ট্রেড, ইকোনমিক্স, সবভাবে কানেক্টেড। ভারত আমাদের মিত্র ছিল, রিঅ্যাক্টিভ না হয়ে, ওনাদেরও 4000 সৈন্য মারা গিয়েছে। এক্স্যাক্টলি। সো ওনাদেরও মারা গেছে, ওনাদের এই পোস্টটাতে আমাদের উল্লেখ করাটা এবং আমাদের যেটা বিজয় দিবস সেটা মেনশন করাটা হয়তো উচিত ছিল, গিভেন যে সময়ে উনি এই পোস্টটা করেছেন, যখন অলরেডি দুটো দেশের মধ্যে এত টেনশন আছে। সো ডেফিনেটলি, কিন্তু আমার মনে হয় আমাদেরও রিঅ্যাক্ট করাটা
প্রত্যেকটা কথায় এখন উচিত হবে না। আমাদের সম্পর্কটা গড়ে তোলার জন্য একটা এফর্ট দিতে হবে, ভারত থেকেও দিতে হবে, ডেফিনেটলি দিতে হবে। কারণ অনেক কিছু ওনারা করেছেন পতনের পর থেকে এখন পর্যন্ত, যেটা ওনারা না করলেও পারতেন। একটা শক্তিশালী প্রতিবেশী দেশ হিসেবে ওনারা আমাদের সহায়তা করতে পারতেন। এখন যে রাষ্ট্র মেরামতটা শুরু হয়েছে বাংলাদেশে সে ব্যাপারে, সেটা না করে ওনারা ডিসইনফরমেশন ক্যাম্পেইন শুরু করেছে। ওনাদের প্রত্যেকটা মিডিয়া আউটলেট, বিশেষ করে যেগুলো গদি মিডিয়া হিসেবে আইডেন্টিফাইড, সেখান থেকে আমরা দেখেছি কিভাবে একটা প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে শেখ হাসিনা ওনাকে, যে যা ইচ্ছা তাই বক্তব্য দেবে এবং যা ইচ্ছা তাই বক্তব্য দিচ্ছিল। সো এই ওনারা অনেক ভুল করেছেন, কিন্তু ওনাদের ফরেন সেক্রেটারি যে ভিজিটটা, ওখান থেকে আমার মনে হলো যে ওনারা এখন সামনে গিয়ে হয়তো এ ধরনের কাজ করবেন, আমি আশা করছি। এবং ওনারা তো একটা স্টেটমেন্টও দিয়েছেন যে ডিসইনফরমেশনের যে ক্যাম্পেইনটা ছিল ওটার সাথে ওনাদের সরকারের কোনো সম্পৃক্ততা নেই। এটা নিয়ে আমিও খুব ক্রিটিক্যাল ছিলাম, কারণ সরকারের সম্পৃক্ততা ছাড়া আইডেন্টিফাইড চিহ্নিত গদি মিডিয়া থেকে তো এই অপপ্রচার হয় না। কিন্তু আমার মনে হচ্ছে ওনারা সরকারের এক ধরনের ডিসটেন্স করার চেষ্টা করছেন নিজেদেরকে, এক ধরনের থাকতে পারে। তার অর্থ হচ্ছে ওনারা হয়তো এখন একটা সুসম্পর্ক বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের সাথে গড়ে তোলার চেষ্টা করবে, অ্যাজ অপোজ টু অ্যান ইন্ডিভিজুয়াল, যেটা এতদিন ছিল, যে শেখ হাসিনার সাথে ওনার সম্পর্ক ছিল। জনাব মান্না, এ ব্যাপারে আপনি কি বলবেন? ভারত বাংলাদেশ সম্পর্কে এক ধরনের তিক্ততা তৈরি হয়েছে, সেটা আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু আমরা কি একটু বেশি রিয়্যাক্ট করে ফেলছি কোনো বিষয় হলেই? আমি অনেক জায়গায় এরকম অভিযোগ শুনছি যে আমরা প্রপারলি রিয়্যাক্টই করছি না। কেন বলছি কথাটা? ধরেন যে মোদি এখন যে টুইটটা করলেন, এইটা কিন্তু আমাদের স্বাধীনতার পর থেকে ইন্ডিয়া একই কথা বলছে, পাক ভারত যুদ্ধ। এটা পাক ভারত যুদ্ধ ছিল না, এটা রিয়্যাক্ট করছি না, সেটাও কিন্তু ভালো বিষয় নয়। নিশ্চয়ই ভালো নয়, আমি সেটাই তো বলছি, বলছি আপনি পাক ভারত যুদ্ধ মানবেন কেন? ওরা কি সারেন্ডার দিল্লির মাটিতে করেনি, তো বাংলাদেশে করেছে। বিকজ এখানে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধের হেডকোয়ার্টার হিসেবে আমাদের দেশের রাজধানী যেটা আছে সেইখানে করেছে। সেইখানে মোদি সাহেব বলেছেন, বিকজ এতদিন আপনি বলতে দিতে ওদের গলা এত বড় হয়ে গেছে, যা ইচ্ছা তাই বলতে পারে। ধরেন মিস্ত্রি যখন আসলেন, ওনার কথাবার্তায় মনে হয়েছিল যে উনি মানে বলছেন যে বাংলাদেশকে তারা ভ্যালু করেন, তারা সম্পর্কটা আবার অ্যামেন্ড করতে চান, ভালো করতে চান। কিন্তু ফরেন মিনিস্টার জয়শঙ্কর পার্লামেন্টে যে কথা বলেছেন, দ্যাট ওয়াজ অ্যাগ্রেসিভ অ্যান্ড ফুল অফ লাইজ। আর মোদি যেটা বলেছেন, এটা তো রীতিমতো অপমানজনক আমাদের জন্য। আমরা ভারত ধরেন চতুর্দিকে, আমাদের চতুর্দিকেই ভারত, সামান্য কিছু জায়গা দূরে মায়ানমার, ওইটা বাদ যদি দেন, ওই প্রতিবেশীতে আমরা বদলাতে পারছি না। আমরা চাই যে তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো, কিন্তু ওরা আবার ঘাড়ের উপরে পা তুলে দিয়ে বলবে চলো তুমি, আমি তোমার সাথে সাথে আসবো পেছনে। ওইটা তো হবে না, এটা সমান তালে হতে হবে, সমান সম্মানের সাথে। এই বোধ তাদের মধ্যে আছে বলে আমার মনে হয় না। এবং তারা এই পর্যন্ত যেগুলো করেছেন, এই যে ধরেন যেটা বলছে ডিসইনফরমেশন, মানে পুরা তাদের মেকানিজম লাগিয়ে দিয়েছে আন্তর্জাতিকভাবে আমাদেরকে ভিলিফাই করার জন্য, যে আমরা মাইনরিটি পারসিকিউশন করি। অথচ আমরা বহুবার বলেছি, আমাদের হয়তো ছোট দেশ, অর্থনীতি ছোট, আমাদের শক্তি কম, আমরা অত করে হয়তো সারা বিশ্বে পৌঁছাতে পারিনি। যদিও আমি এই জন্য মনে করি সরকারের আরও বেশি তৎপর হওয়া দরকার, তারা প্রয়োজনীয় তৎপর হননি। তাদের এইটা বোঝা দরকার যে আমরা বলছি যে তোমরা এসে ফিজিক্যালি দেখে যাও, একটা প্রমাণ দাও। কোনো প্রমাণ তো তারা দিতে পারে নাই, কিছুই হয় নাই, আমরা কিন্তু তা বলছি না, বিকজ সেন্টিমেন্ট ইমোশন তো আছে। এবং প্রত্যেকটা জিনিস আমরা অ্যাড্রেস করেছি, আমাদের গভর্নমেন্ট অ্যাড্রেস করেছে। তারপরেও তারা যেরকম করে ফেলানিকে মেরে তার মধ্যে ঝুলিয়ে রাখে, সেগুলো আমরা কী হচ্ছে, আমাদের নদীর পানি দেয় না। এরকম তো অজস্র ঘটনা তাদের সাথে আমাদের আনসেটেলড আছে, এবং তারা আমাদের প্রতি অবিচার করেছে, ইনক্লুডিং ট্রানজিট, যেটা পাওয়ার পরে তারা জানে বেঁচেছে। এই যে এখন পর্যন্ত চিকেন নেক নিয়ে কথা বলে, কীরকম কথা বলছে, তোমাদের এখানে ফেনিও তো চিকেন নেক, ওইটাও তোমাদের বিবেচনা করতে হবে, মানে থ্রেট করছে, সার্বভৌমত্ব নিয়ে কথা বলছে। হ্যাঁ, তো এগুলো বলছে। তো এইটার সাথে আপনি, আই এম নট শিওর, আমার কাছে মনে হয় যে সফট হয়ে হবে। আমার মনে হয় অন ইকুয়াল টার্মস কথা বলতে হবে। আমি তার সাথে মানে মিসবিহেভ করতে চাচ্ছি না, তাকে অপমান করতে চাচ্ছি না, কিন্তু প্রতিনিয়ত বোঝাতে চাই তুমি একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ, আমি একটা ইন্ডিপেন্ডেন্ট দেশ, আমার সাথে সেই মতোই তোমাকে ব্যবহার করতে হবে। তা যদি না করো, তাহলে এরকম নয়, পৃথিবী এরকম এখন নয় যে ইচ্ছে করলে মানে ওই হ্যারিকেনের চিমনির মতো একটা ঢিল দিয়ে ভেঙে ফেলতে পারলেন আর সারা পৃথিবী তাকে দেখবে, এরকম হবে না। সেই সব দিকে যদিও
এই গভর্নমেন্টটা কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট নয়, কিন্তু একটা পলিটিক্যাল গভর্নমেন্ট হলে নিশ্চয়ই ডিপ্লোমেসি, কাউন্টার ডিপ্লোমেসি হতো, ইন্টারন্যাশনাল কী ফ্যাক্টর সেক্টর কাজ করতে পারতো সেগুলো দেখতো। আমরা কিছুই করছি না, আমরা এখনও অ্যাপিল করছি তুমি আমাদের সাথে ভালো ব্যবহার করো। আমরা প্রত্যাশা করি বিনিময়ে আমরা তোমাকে ভালোবাসা অনেক দিয়েছি, তারপর আমাদের কোঁচা খালি হয়ে গেছে, আমাদের এখন দেবার মতোই অলমোস্ট কিছু নাই। সেটা তারা না বুঝতে পারলে আমাদের দেবার মতো অবস্থা আছে সেটা আমার মনে হয় না। আমার মনে হয় বরঞ্চ বলা উচিত, এরকম করে যে বারে বারে মোদি সাহেব এরকম করে বলেন আমরা ইন্টারন্যাশনাল আদালতে জাতিসংঘে কমপ্লেন করতে পারি, তারা ফলসিফাই করছে আমাদের এখানকার আমাদের ন্যাশনাল প্রেস্টিজ ইমেজ যেটা আছে আমাদের এই দেশে হাজার বছর ধরে শান্তি সম্প্রীতির মধ্যে বাস করে, এটাকে ধ্বংস করবার চেষ্টা করছে। এটা সম্পর্কে আমাদের এই ক্যাম্পেইনটা বাড়িয়ে দেওয়া উচিত বরঞ্চ। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আজ মেট্রোসেম টু দ্য পয়েন্টে আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকের মতো আলোচনা শেষ করব। আমরা আলোচনা করছিলাম তত্ত্বাবধায়ক সরকারের ফেরা, পঞ্চদশ সংশোধনী বাতিল হয়েছে এবং তত্ত্বাবধায়ক সরকার আগামী নির্বাচনে আবার ফিরবে। এর বাইরে আমরা নির্বাচনের তারিখ এগুলো নিয়েও আলোচনা করছিলাম, নানান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করছিলাম। আমরা যে সুদিনের স্বপ্ন দেখি, যে বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখি, নিশ্চয়ই আমরা সেই বাংলাদেশ পাবো। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা।